ওয়েলকাম টু WCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমাদের ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের সেকেন্ড ক্লাস। তো তোমরা জানো যে এই সিরিজটা অর্থাৎ WBCS 2025 মেইনসের পেপার 2 এইটাকে মাথায় রেখে আমরা একটা লেকচার সিরিজ শুরু করেছি চ্যানেলে, যেটাতে 250 মার্কস থাকবে এই পেপারটাতে। হ্যাঁ, সেকেন্ড পেপার। তো সেই ক্ষেত্রে আমরা লেকচার সিরিজ স্টার্ট করেছি। তো প্রথম একটি ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে, ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আমাদের আলোচনা সম্পূর্ণ বাংলায় হচ্ছে। আগের দিন আমি স্লাইডগুলোকে পুরো বাংলাতে করেছিলাম, আর আজকে স্লাইডগুলোকে কিন্তু আমি বাংলাতে করিনি, ইংরেজিতে করেছি, জাস্ট ফর এক্সপেরিমেন্ট। যদি তোমাদের মনে হয় যে না দাদা ইংরেজিতে স্লাইড করলেও অসুবিধা নেই, তাহলে আমি ইংরেজিতেই স্লাইড রাখবো। আর যদি মনে করো না যে বাংলায় স্লাইড করার দরকার, তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও, বাংলাতে স্লাইড করব। ঠিক আছে, কি বলেছি? এখনই কমেন্ট করতে যেও না, আগে দেখো স্লাইডগুলোকে, দেখো তারপরে। ঠিক আছে। আর সবথেকে বড় কথা যে এই যে আজকের টপিক আমরা পড়ব, আমাদের কোর টপিক চলছে হচ্ছে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল। তো কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল এখানে 60 মার্কস থাকবে। তো এই টপিকটার মধ্যেই রয়েছে হচ্ছে পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচার। আর এই পেইন্টিংস অ্যান্ড স্কাল্পচারের মধ্যে আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, সুনীল দাস, এই কয়েকজন ব্যক্তিকে আমাদের পড়তে হবে। ঠিক। তো যেটা হচ্ছে, আমি এনাদের ওপরে এই ক্লাসের শেষে আমি দেখাবো যে এই চ্যাপ্টার থেকে কি অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে 60 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসবে, তো এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন্স জিজ্ঞেস করতে পারে সেই কোয়েশ্চেন্সগুলোকে আমি দেখাবো। এবং 10খানা কোয়েশ্চেন আমি রেখেছি, ওই 10খানা কোয়েশ্চেনের একটি মাস্টার আনসার ভালো করে মনে রাখবে। আগের দিনের ক্লাসেও আমি একটা মাস্টার আনসার করে দিয়েছি, আর আজকের ক্লাসেও যতগুলো কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেনের একটা মাস্টার আনসার। মাস্টার আনসার মানে কি? মানে যে কোয়েশ্চেনই আসুক না কেন ওই উত্তরটাকেই লিখলে হয়ে যাবে কমপ্লিট। দেখো, আমি প্রত্যেকটা টপিকেই তোমাদের এরকম একটা করে মাস্টার আনসার লেখাবো। কেন কি? মাস্টার আনসার না করলে এতগুলো টপিক হয়ে যাবে না, আর এত প্রশ্ন উত্তর পড়তে গেলে না মাথা হ্যাং হয়ে যাবে। এই জন্য খুব ভেবে চিন্তে প্রপার ইনফরমেশন দিয়ে এক একটা টপিকের ওপর একটা মাস্টার আনসার থাকবে, সেইটাকে করলেই হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছিলাম যে সেই আনসারগুলো আগের দিনেরটা ফ্রি অফ কস্ট পেয়েছো, তো এটাকে আমি PDF ফরম্যাটেই তোমাদেরকে প্রোভাইড করব। কিন্তু এর জন্য না, আমি চ্যানেলে একটা চ্যানেল মেম্বারশিপ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে এটা দিব। ঠিক আছে। মান্থলি 159 রুপিসের একটা পার্ক রয়েছে আমার চ্যানেলে। দেখছি যদি আমি এটাকে কমাতে পারি। হ্যাঁ, তো টাকাটা যাতে কম লাগে সেটা আমি একটা নতুন দেখছি, সে ব্যবস্থা করে PDFটা দেবো। তো আপাতত কিন্তু এই PDFটা তোমরা পাবে না। ঠিক আছে, এটা পাবে না এখন। এই মাস্টার আনসারের যে PDFটা না, এটা এখন পাবে না। আমি যখন এই পার্কটাকে ক্রিয়েট করে ফেলবো, তখন যারা যারা চ্যানেলে জয়েন করবে, দেখবে চ্যানেলে ঢুকলেই দেখবো পাশে একটা জয়েন বলে জায়গা থাকে। এখনই জয়েন করার দরকার নেই, আমি নতুন একটি পার্ক করব ওখানে, সেটাকে জয়েন করবে। ক্লিয়ার হলো কি বলেছি? ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আর সবার আগে একটা কথা বলি, ক্লাস এখনই একটা লাইক করে দাও। হয় কি, তোমরা ক্লাসগুলোকে দেখতে থাকো কিন্তু লাইক করো না। সো নাও এখনই লাইক করো। ওকে, চলো। আজকের ক্লাসটি শুরু করার আগে আমাদের এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে মাস্টার আনসার হবে না, সেই মাস্টার আনসারের উপসংহারে আমি এই কথাটিকে লিখেছি। হ্যাঁ, উপসংহারে। এখন এই কথাটি আমি আজকের শুরুতেই বলছি, কেন কি এই কয়েকটা কথার মধ্যেই আজকের লেকচারের সারমর্ম জড়িয়ে রয়েছে। কি? এই যে শিল্পীরা যাদের কথা আমরা বললাম, ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক বিপ্লব ঘটিয়েছেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিকতা, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের বিমূর্ততা, নন্দলাল বোসের দেশজ প্রেম মানে দেশপ্রেম, যামিনী রায়ের লোকধর্মিতা, রামকিঙ্করের মানবতাবাদ এবং সুনীল দাসের আধুনিকতা, এই সমস্তটা মিলিয়ে একত্রে গড়ে তোলে ভারতীয় শিল্পের এক স্বতন্ত্র পরিচয়। ঠিক। তাদের কাজ কেবল নান্দনিক দৃষ্টিকোণ থেকে যে গুরুত্বপূর্ণ তা নয়, বরং তা ভারতীয় চেতনা গঠনে এক অবিচ্ছেদ্য ভূমিকা বা অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে। ঠিক। তো সেই ক্ষেত্রে এবার আমরা চলো প্রত্যেককে এক এক করে দেখতে থাকি। আমরা সবার প্রথমে অবনীন্দ্রনাথ ঠাকুরকে দেখছি।
অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 থেকে 1951 সাল পর্যন্ত তার জীবনকাল। তার কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা তাকে বলে থাকি ফাদার অফ ইন্ডিয়ান মডার্ন আর্ট। তাহলে মডার্ন ইন্ডিয়ান আর্টের জনক যদি কাউকে বলতে হয় তাহলে সেটা অবনীন্দ্রনাথ ঠাকুরকে বলতে হবে। এবং এই অবনীন্দ্রনাথ ঠাকুরই বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠাতা। তাহলে বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতাকে তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি যে ইউরোপিয়ান যে বা ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স, সেই ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের বাইরে গিয়ে ভারতীয় শিল্পরীতি বা ভারতের প্রাচীনকালে যে শিল্পরীতি ছিল সেইগুলোকে জাস্ট রিভাইভ করার চেষ্টা করেছেন, বুঝতে পারলে? অর্থাৎ রিভাইভ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল স্টাইল। ওকে, ভারতের যে পুরনো দিনের অজন্তার গুহা বলো, বৌদ্ধদের বলো, মোগলদের বলো, রাজপুতদের বলো, তো এই সমস্ত শিল্পকলাকে তিনি জাস্ট রিভাইভ করার চেষ্টা করেছেন এই মডার্ন এজে এসে, যেখানে তিনি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন, যার কারণে তিনি বেঙ্গল স্কুল অফ আর্ট এর প্রতিষ্ঠা করেছেন। ওকে, তার স্টাইলের মধ্যে যদি দেখো, তিনি ইন্ডিয়ান মিনিয়েচার টেকনিক্সটাকে মার্জ করে দিয়েছিলেন স্পিরিচুয়াল থিমসের সাথে। মানে ভারতবর্ষের যে মিনিয়েচার টেকনিক্স ছিল আর্টের মধ্যে যেটা আছে, সেটা মুঘলদের শিল্পকলা, রাজপুতদের অজন্তা স্টাইল, এই সমস্ত শিল্পকলা রীতিগুলোকে তিনি স্পিরিচুয়াল থিমের সঙ্গে, আধ্যাত্মিক থিমের সঙ্গে মার্জ করে একটা নতুন ধরনের শিল্প দ্রব্য এই সমাজকে দিয়েছিলেন। ওকে, তিনি স্বদেশী আইডিয়ালসকে প্রমোট করেছিলেন তার আর্টের মাধ্যমে। তিনি ভারতের যে মাইথোলজি রয়েছে, ভারতের যে পুরো পৌরাণিক কাহিনী রয়েছে, সেইগুলোকে এমফাসাইজড করেছেন। ভারতের যে গৌরবময় ইতিহাস সেটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং স্পিরিচুয়াল থিমসটাকে তিনি তার শিল্পের ভিত্তি হিসাবে গ্রহণ করেছেন। সেই ক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুরের ফেমাস ওয়ার্কস যদি আমাদের দেখতে হয় তাহলে দেখতে হবে 1905 সালে তার করা ভারত মাতা। অ্যাকচুয়ালি এই যে ভারত মাতা, যেটা আমি এখানে ছবিটা রাখলে খুব ভালো হতো, রাখা হয়নি, তো তোমরা একবার গুগল সার্চ করে ভারত মাতা সার্চ করলেই দেখবা পেয়ে যাবে। হ্যাঁ, গেরুয়া বসন পরা একটা ভারতীয় নারী, হ্যাঁ, তার 4টি হাত, তার এক হাতে রয়েছে বেদ গ্রন্থ, এক হাতে রয়েছে ধানের শীষের গোছা, এক হাতে রয়েছে সাদা খাদির কাপড়, আর এক হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা। আর এই 4টে জিনিস, 4 হাতের এই 4টে জিনিস কিন্তু ভারতের ট্র্যাডিশন, ভারতের কালচারকে শো করে। ওকে, যেমন তার হাতের যে বেদ রয়েছে সেটা নলেজকে শো করে, তার হাতে যে প্যাডি শিভস রয়েছে, ধানের গোছা যেগুলো রয়েছে, সেটা সাস্টেনেন্সকে শো করে, তার হাতে যে খাদির সাদা পোশাকটা রয়েছে, কাপড়টা রয়েছে, সেটা পিউরিটিকে দেখায়, এবং তার হাতে যে গার্ল্যান্ড অফ রুদ্রাক্ষের মালা যেটা, সেটা তার যে ফেইথ, তার যে আস্থা, ধর্মবিশ্বাস, স্পিরিচুয়ালিটি, সেইটাকে দর্শায়। অ্যাকচুয়ালি ভারত মাতা এই ছবিটিকে তিনি যখন অঙ্কন করেছিলেন, তিনি তখন এটার নাম দিয়েছিলেন বঙ্গমাতা। কি নাম দিয়েছিলেন? বঙ্গমাতা নাম দিয়েছিলেন। ঠিক আছে, তো বঙ্গমাতা নামটিকে পরবর্তীকালে ভারতমাতা নামে কনভার্ট করা হয় যখন তিনি ভগিনী নিবেদিতার সংস্পর্শে আসেন। ভগিনী নিবেদিতা তার এই বঙ্গমাতা চিত্রটিকে বলেন যে ইনি শুধু বঙ্গের মাতা নন, ইনি সমগ্র ভারতবর্ষের যে মা, সেই সমগ্র ভারতবর্ষের মাতার স্বরূপ। হ্যাঁ, সেই কারণে বঙ্গমাতার নাম থেকে পরবর্তীকালে এটা ভারতমাতা নাম হয়। ঠিক আছে, তো ভারতমাতা ভারতীয়দের মধ্যে একটা ন্যাশনালিজম, ভারতের একটা জাতীয়তাবাদ সৃষ্টি করতে বিশেষ বড় ভূমিকা গ্রহণ করেছিল। ওকে, আচ্ছা, তারপর তার আরেকটি মর্মস্পর্শী পেইন্টিং হলো দ্য পাসিং অফ শাহজাহান। অর্থাৎ শাহজাহান যখন মৃত্যুবরণ করছে তখন সে তাজমহলের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একবার কল্পনা করো যে একজন সম্রাট যে তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে একটি সৌধ নির্মাণ করেছেন এবং যখন তিনি মৃত্যুবরণ করবেন সেই মুহূর্তে তিনি সেই তাজমহলের দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। হয়তো এটাই তিনি মনে করছিলেন, বা শাহজাহান এটাই ভাবছিলেন যে হয়তো তার স্ত্রীর সঙ্গে এবার তার দেখা হবে, হ্যাঁ, বা তিনিও সেই শান্তির ঘুমে ঘুমোতে যাবেন। সো একটা ইমোশনাল পোর্ট্রেয়াল আমরা দেখতে পাই মুঘল এম্পায়ার শাহজাহানের, ওকে, তার ফাইনাল দিনগুলোতে। ঠিক, তো লিগ্যাসির কথা বললে দেখো, মেন্টার্ড আর্টিস্ট লাইক নন্দলাল বোস, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের যিনি অনেক শিষ্যদের মধ্যে বা অনেক ছাত্রদের মধ্যে যার নাম গুরুত্বের সাথে বলতে হবে, সে হচ্ছে নন্দলাল বসু। ওকে, আর ইনস্ট্রুমেন্টাল ইন গিভিং ইন্ডিয়ান আর্ট আ ন্যাশনাল আইডেন্টিটি ডিউরিং দ্য ফ্রিডম মুভমেন্ট। আর এই ফ্রিডম মুভমেন্টের সময় ভারতের স্বাধীনতা আন্দোলনে তার যে ইনস্ট্রুমেন্টাল
মানে তার যে মানে ইন্ডিয়ান আর্ট ফর্মকে তিনি যে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করেছিলেন, অর্থাৎ একটা ন্যাশনাল আইডেন্টিটি প্রোভাইড করেছিলেন, এটার একটা গুরুত্ব রয়েছে। ওকে, চলো এখান থেকে দেখো প্রশ্ন আমাদের বিভিন্নভাবে করবে, কি কি প্রশ্ন করতে পারে আমি ক্লাসের শেষে রেখেছি। তো এখনও যারা ক্লাস দেখছো অথচ ভিডিওটিকে লাইক করোনি, একবার লাইক করে দাও, হ্যাঁ ভাই। আর তোমাদের যদি মনে হয় না এরকম ইংলিশ স্লাইডগুলো করলেই ওকে, অসুবিধা নেই, কারণ আমি যে তোমাদের আনসারটা দিব না, ওই যে মাস্টার আনসারের কথা বললাম, ওই মাস্টার অ্যান্সারটা কিন্তু তোমাদের বাইলিঙ্গুয়ালই হবে, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে যারা তারা ইংলিশের জন্য থাকবে এবং বাংলা মিডিয়ামে যারা তারা বাংলাতেও থাকবে, ঠিক আছে, দুটো ভাষাতেই লেখা থাকবে উত্তরটি, ঠিক আছে। চলো এবার আসছো, দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে এল্ডার ব্রাদার, ঠিক আছে। তো ঠাকুর পরিবারেরই সদস্য এনারা। তো এল্ডার ব্রাদার অফ অবনীন্দ্রনাথ টেগর এক্সপেরিমেন্টেড উইথ দ্য মডার্ন ওয়েস্টার্ন স্টাইলস লাইক কিউবিজম, ক্যারিকেচার অ্যান্ড স্যাটায়ার। অর্থাৎ একদিকে দেখছি যে অবনীন্দ্রনাথ ঠাকুর ওয়েস্টার্ন যে স্টাইল, সেই স্টাইল থেকে বেরিয়ে এসে ভারতীয় একটা স্টাইলকে তিনি উদ্ভাবন করছেন, হ্যাঁ। আর সেই জায়গা থেকে গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি ওয়েস্টার্ন যে মডার্ন ওয়েস্টার্ন স্টাইল সেইটাকে বজায় রাখছেন, বরং সেই মডার্ন ওয়েস্টার্ন স্টাইলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে শিল্পের, সেটা হচ্ছে কিউবিজম। সেই কিউবিজমের ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স তাকে বলা যেতে পারে। তিনি ক্যারিকেচার করছেন, মানে কার্টুন তৈরি করছেন, এবং তার মাধ্যমে তিনি স্যাটায়ার আনছেন, অর্থাৎ সমাজে, তৎকালীন সমাজে যে মানুষের মধ্যে হিপোক্রেসি, হ্যাঁ, বা ক্লাস সোসাইটি বা কলোনিয়াল সোসাইটিতে মানুষের অবস্থাটা কি, সমস্ত কিছু তার শিল্পের মাধ্যমে তিনি তুলে ধরেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা, তাহলে ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান আর্টিস্ট টু এক্সপ্লোর কিউবিজম। হোয়াট ইজ কিউবিজম? কিউবিজম মিন্স কিউবিজম ইজ আ টাইপ অফ আর্ট দ্যাট শোজ পিপল অর অবজেক্টস ফ্রম লটস অফ ডিফারেন্ট অ্যাঙ্গেলস অ্যাট অল অ্যাট ওয়ান্স। ঠিক আছে, ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে একটা চিত্রকে তুমি ভিন্ন ভিন্ন কোণ থেকে তুমি সেটাকে দেখতে পারো, এটাকে বলে কিউবিজম। ওকে, নাও স্টাইল অ্যান্ড ফিচার্সের কথা যদি বলা হয় তাহলে গগনেন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড উইথ মাইথোলজিক্যাল থিমস। তিনি তার যে যাত্রা সেটা মাইথোলজিক্যাল থিমস দিয়ে শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি অ্যাবস্ট্রাক্ট আর্টের মধ্যে চলে এসেছিলেন। দেখো, অ্যাবস্ট্রাক্ট আর্ট বলতে কি? বিমূর্ত শিল্প, হ্যাঁ, অর্থাৎ যেখানে মানুষের ইমোশনগুলোকে, দেখো আমরা ইমোশন যদি আমাদের ইমোশনটাকে বলি, তাই না, যেমন দয়া, মায়া, ভালোবাসা, আবেগ, অনুভূতি, প্রেম, এই সমস্ত জিনিসগুলোকে যদি নাউন ফর্মে নিয়ে যাও তাহলে এরা কী হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের সেই ফর্মটাকে আর্টের মাধ্যমে তিনি দিয়েছিলেন, অ্যাবস্ট্রাক্ট আর্ট যেটাকে আমরা বলছি, মানে বিমূর্ত একটা শিল্প তিনি পরবর্তীকালে গ্রহণ করেছিলেন। তার সাথে সাথে সোশ্যাল স্যাটায়ার অ্যান্ড কিউবিস্ট ফর্মস তো তার ছিলই। তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইঙ্ক ইউজ করতেন যখন ক্যারিকেচার করতেন, স্যাটায়ার করতেন তখন। ঠিক আছে, তার ফেমাস ওয়ার্কের মধ্যে চৈতন্য উইথ ডিসাইপলস, ভগবান চৈতন্য তার শিষ্যদের নিয়ে যাচ্ছেন, এই চিত্রটি তার বিখ্যাত একটা চিত্রকর্ম। অ্যান্ড দ্য রিয়েলম অফ দ্য অ্যাবসার্ড, এবং অবাস্তবের একটা রাজত্ব, এই বলে তার একটা চিত্র, অ্যাকচুয়ালি স্যাটারিক্যাল কার্টুনসের কালেকশন, তার এটা বিখ্যাত ছিল। তার লিগেসির কথা বলতে গেলে, নোন ফর হিজ হিউমারাস অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্রিটিক্স অফ কলোনিয়াল সোসাইটি, সেই কলোনিয়াল সোসাইটিকে তিনি একজন বুদ্ধিদীপ্ত একজন সমালোচকের দৃষ্টিভঙ্গিতে প্রদর্শন করেছেন সমাজের সামনে, ক্লাস অ্যান্ড হিপোক্রেসি। ওকে, এই ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপর আসছো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941 পর্যন্ত তার জীবনকাল। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে তিনি একজন নোবেল লরেট পোয়েট, হ্যাঁ, পলিম্যাথ, এবং তিনি যে শিল্পকর্ম মানে আর্ট তিনি শুরু করেছিলেন কিন্তু তার 60 বছর বয়সে এসে। অর্থাৎ রবি ঠাকুর 60 বছর বয়সে এসে, অর্থাৎ একেবারে প্রৌঢ় অবস্থায় এসে তিনি শিল্পকর্ম করেছিলেন। এবার ঘটনা হচ্ছে, রবি ঠাকুরের শিল্পের মধ্যে তোমরা সেই যে গগনেন্দ্রনাথ ঠাকুরের বিমূর্ততা, সেটাও তার শিল্পের মধ্যে দেখতে পাবে। রবি ঠাকুর বলতেন যে শিল্পকর্ম করতে গেলে তোমায় কোনো একাডেমি থেকে শিখে এসে সেটাকে করতে হবে তা নয়। তুমি তোমার আবেগটাকে, তুমি তোমার মনের ভাবটাকে বা তুমি তোমার অনুভূতিটাকে যেমন কবিতার ছন্দে লিখতে পারো, ঠিক তেমনি করে রং তুলির সাহায্যেও তোমার আবেগটাকে তুমি তুলে ধরতে পারো। এটাই হচ্ছে ঠাকুরের কথা ছিল। হ্যাঁ, তাহলে রবি ঠাকুরের বক্তব্য ছিল যে
তিনি শিল্প হবে আর্ট কুড বি স্পন্টেনিয়াস অ্যান্ড ইনস্টিংটিভ, মানে একটা কোথায় চলে গেল, একদম ইনস্টিংটিভ হবে, সহজাত হবে, হ্যাঁ, মানে সহজাত প্রবৃত্তি, তার থেকে যে শিল্প বেরিয়ে আসবে সেই বিষয়টা রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্ব দিয়েছিলেন। নট নেসেসারিলি একাডেমিক, সেটা যে একাডেমিক হতে হবে তা কিন্তু নয়। ওকে, আচ্ছা, তাহলে ডেভেলপড আ ইউনিক এক্সপ্রেশনিস্ট স্টাইল। তো দেখো শিল্পের মধ্যে এক্সপ্রেশনিস্ট স্টাইল বলে একটা ব্যাপার আছে, আমাদের যেহেতু এতটা ডিপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন কি এই বিষয়গুলোতে এত ডিপে আমার যাওয়া দরকার নেই। আমার এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন হবে জাস্ট সেইখানে ফোকাস করতে হবে, না হলে আমাদের এত ভাস্ট একটা সিলেবাস আছে, সমস্ত জায়গায় যদি আমরা ডিপে যাই তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এই জন্য আমি যতটুকুন আলোচনা করার দরকার ঠিক ততটুকুনি করছি। তাহলে এক্সপ্রেশনিস্ট স্টাইলটা তার সঙ্গে মনে রাখবে, আর স্পন্টেনিয়াস ব্রাশ ওয়ার্ক অ্যান্ড সিম্বলিক ফিগার্স। তো তার মধ্যে তিনি ইউজ করতেন হচ্ছে ডার্ক বোল্ড লাইন্স, অফেন সারিল ইমাজিনেটিভ। ওকে, হিজ আর্টওয়ার্কস রিফ্লেক্ট ইমোশনস, যেটা আমি বললাম একটু আগে যে তার আর্টওয়ার্কের মধ্যে ইমোশনস থাকতো, ড্রিমস থাকতো, ইনার স্ট্রাগলস, মানে ভেতরকার মানুষের ভেতরকার যে দ্বিধা দ্বন্দ্ব চলতে থাকে সেগুলোই তার আর্টের একটা মানে তার আর্টের মাধ্যমে রিফ্লেক্ট করতো। ওকে, নো ফর্মাল ট্রেনিং, তার তো ফর্মাল ট্রেনিং হয়নি। হিজ ওয়ার্কস ওয়্যার ইনটুইটিভ অ্যান্ড সিম্বলিক, তার আর্টটা ছিল হচ্ছে ইনটুইটিভ এবং সিম্বলিক, রূপক অর্থে তিনি সেটিগুলোকে ড্র করেছেন। তার মোস্ট আনটাইটেলড, ওকে, তার আর্টগুলো অনেকটাই আনটাইটেলড, অফেন তিনি মুখমণ্ডল আঁকতেন, অ্যানিমেলসদেরকে আঁকতেন, ফ্যান্টাসি ফিগার্সদেরকে আঁকতেন তিনি। ওকে, তার বিখ্যাত কর্মের মধ্যে যেমন তার থিমস যদি বলো রবি ঠাকুরের লেখার, তো আনটাইটেলড ফেস, ডান্সিং ওম্যান, বার্ড ফর্মস এটসেট্রা। বুঝতে পারছো তো? ঠিক। এবার আসো নন্দলাল বোস। দেখো নন্দলাল বোস আমাদের স্বাধীনতা উত্তরকালে, মানে স্বাধীন ভারতে এনার ভূমিকা কিন্তু অনেকটা। তো 1882 থেকে 1966 তার জীবনকাল, হ্যাঁ, এবং তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের চিফ পিউপিল ছিল, মুখ্য ছাত্র ছিল, এবং তাকে বলা হয় কনসিডার্ড মাস্টার অফ কন্টেক্সচুয়াল ইন্ডিয়ান আর্ট, যে প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে যে ভারতীয় শিল্প তার একজন মাস্টার তিনি ছিলেন। ওকে, মানে বিরাট গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবে রবি ঠাকুর যখন শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠা করলেন, তো নন্দলাল বোসকে তিনি ডেকে নিয়ে এসেছিলেন সেইখানে দেখাশোনা করার জন্য, সেটাকে চালানোর জন্য। ঠিক আছে, চলো। কম্বাইনিং ট্র্যাডিশন উইথ মডার্ন ন্যাশনালিস্ট থিংস, অর্থাৎ ট্র্যাডিশন এবং ভারতীয় যে ট্র্যাডিশন, সেই ভারতীয় ট্র্যাডিশনকে মডার্ন যে ন্যাশনালিস্ট থিংস তার সঙ্গে তিনি মিশিয়ে দিয়েছিলেন। ওকে, তার স্টাইলস অ্যান্ড ফিচার কী ছিল? ইন্সপায়ার্ড বাই অজন্তা মোরালস, ফোক আর্ট অ্যান্ড রুরাল ইন্ডিয়ান লাইফ। তাহলে ভারতীয় গ্রামীণ জীবন, অজন্তার যে গ্রহাচিত্র, ফোক আর্ট, এই সমস্ত কিছুকে ফোকাস করে তিনি তার শিল্পকলাকে করেছিলেন। তিনি ইন্ডিয়ান ভিলেজ সিনসকে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন। মাইথোলজি, নেচার, ফ্রিডম মুভমেন্ট, এই বিষয়গুলোকে তিনি বিশেষভাবে জায়গায় রেখেছিলেন। ওকে, সতী, তারপর ডান্ডি মার্চ। ওকে, ডান অন আ স্ক্রল ডিউরিং গান্ধীজ সল্ট মার্চ, গান্ধীজি যখন লবণ সত্যাগ্রহ করেছিলেন তখন এই ডান্ডি মার্চের চিত্র তিনি অঙ্কন করেছিলেন, সতীর চিত্র অঙ্কন করেছিলেন। ওকে, ডিজাইনড দ্য অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এটা খুব খুব গুরুত্বপূর্ণ, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্ট সেইটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। ওকে, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে যে ছবিগুলো রয়েছে, বিশেষ করে রামায়ণের ছবি, মহাভারতের কিছু কিছু ছবি, সেইগুলো কিন্তু তিনি ডিজাইন করেছিলেন। ওকে, আচ্ছা, মানে যেটাকে আমরা বলি প্রচ্ছদ রাইটিং। লিগেসি বলতে ফার্স্ট প্রিন্সিপাল অফ কলাভবন শান্তিনিকেতন, বললাম শান্তিনিকেতনে যখন রবি ঠাকুর কলাভবন করেছিলেন তেনাকেই নিয়ে এসেছিলেন, তিনি প্রথম প্রিন্সিপাল ছিলেন। প্লেড আ মেজর রোল ইন শেপিং দ্য ভিজুয়াল আইডেন্টিটি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের একটা ভিজুয়াল আইডেন্টিটি প্রোভাইড করার জন্য তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন। নাও যামিনী রায়। যামিনী রায় 1887 থেকে 1972 তার জীবনকাল। তো এই জীবনকালগুলোকেও মনে রাখতে হবে না, জাস্ট আমরা আমাদের নোট রাইটিংসের জন্য এটাকে আমরা লিখছি, আদারওয়াইজ তোমরা যখন তোমাদের নোট লিখবে সেইখানে এই সাল ডেটগুলো লেখা বাধ্যতামূলক নয়। ওকে, আচ্ছা, তিনি ওয়েস্টার্ন একাডেমিক আর্ট যেটা বলি আমরা, হ্যাঁ, সেই ওয়েস্টার্ন একাডেমিক আর্টটাকে ব্রেক করে তিনি বেরিয়ে এসেছিলেন অ্যান্ড টার্ন টু ফোক ট্র্যাডিশনস লাইক
কালীঘাট পাত, তারপর তোমার সান্তাল আর্ট, এই বিষয়গুলোতে ভারতবর্ষের যেখানে সত্যিকারের ভারতবর্ষ মানে যেখানে যাদের মধ্যে সত্যিকারের ভারতবর্ষ রয়েছে তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন। ওকে, তিনি বোল্ড লাইন্স ব্যবহার করতেন, ফ্ল্যাট কালার ব্যবহার করতেন এবং সিম্পলিফাইড ফর্মসে তার শিল্পকর্মকে তিনি তুলে ধরতেন। ওকে, তিনি রুরাল বেঙ্গল, আমাদের গ্রামীণ বাংলার জীবন, হিন্দু এপিক্স, ট্রাইবাল লাইফ, হ্যাঁ, এই সমস্ত তার থিম ছিল। ওকে, তিনি ক্লথের ওপরে, কাপড়ের ওপরে, উডের ওপরে অ্যান্ড আদার ট্র্যাডিশনাল মিডিয়াতে তিনি কিন্তু চিত্রকর্ম করতেন। ওকে, তার ফেমাস ওয়ার্কের মধ্যে মাদার অ্যান্ড চাইল্ড, তারপর কৃষ্ণা অ্যান্ড বলরাম, থ্রি পূজারিনিজ, ওকে, 3 জন পূজারিনী, এই বিষয়টা কিন্তু তার এই কয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ শিল্পকর্ম। ওকে, ইউজড আর্থলি কালার্স, তোমার অর্চার, ইন্ডিগো, টেরাকোটা, এই সমস্ত রং তিনি ব্যবহার করতেন। ওকে, লিগ্যাসি বলতে মেড ইন্ডিয়ান ফোক আর্ট ইন্টারন্যাশনালি রেসপেক্টেড, এবং ভারতবর্ষের যে ফোক আর্ট, ভারতবর্ষের যে লোকশিল্প, ভারতবর্ষের সেই লোকশিল্পকে তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি এনে দিয়েছিলেন। ওকে, হিজ ওয়ার্ক স্টিল পপুলার অ্যামাং কালেক্টর্স অ্যান্ড গ্যালারিজ, তার যে শিল্পকর্ম সেটা অনেক কালেক্টর্স, যারা ছবি কালেক্ট করে না, পেইন্টিং যারা কালেক্ট করে তাদের, এবং বিভিন্ন গ্যালারি যেগুলো রয়েছে পেইন্টিং গ্যালারিজ, সেই জায়গা দখল করেছে জামিনীয়া রায়ের শিল্পকর্ম। ঠিক আছে, চলো নাও রামকিঙ্কর বেইজ তিনি 1906 থেকে 1980 পর্যন্ত তার জীবনকাল। তিনি মডার্ন ইন্ডিয়ান স্কাল্পচার, এতক্ষণ আমরা আর্ট পড়লাম, এবার স্কাল্পচার। রামকিঙ্কর বেইজ যখন আসবে না তখন এনার নামটা স্কাল্পচারের সাথে রাখবে। হ্যাঁ, স্কাল্পচার মানে স্থাপত্য, ভাস্কর্য যেটাকে আমরা বলি। হ্যাঁ, ভাস্কর্য, তো ভাস্কর্যের সাথে কিন্তু তার নামটা জড়িত থাকবে। তো মডার্ন ইন্ডিয়ান স্কাল্পচারের পায়োনিয়ার ছিলেন রামকিঙ্কর বেইজ। ওকে, ব্লেন্ডেড ওয়েস্টার্ন মডার্নিজম উইথ ইন্ডিয়ান থিমস, হ্যাঁ, ওয়েস্টার্ন মডার্নিজমের সাথে ভারতীয় থিমসকে তিনি মিশিয়ে দিয়েছিলেন। তিনি ইউজ করতেন সিমেন্ট, ল্যাটেরাইট অ্যান্ড ইন্ডিজিনাস ম্যাটেরিয়ালস তিনি ব্যবহার করতেন তার শিল্পকর্মে। স্কাল্পচার্স অফেন ডিপিক্টেড সান্থাল ট্রাইবস, ফার্মার্স, লেবার্স, তারপরে তোমার ক্যাপচারিং এনার্জি অ্যান্ড মুভমেন্ট ইত্যাদি। এবং তার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে একটা সাঁওতাল পরিবার, হ্যাঁ, তো তারা কোথাও ভ্রমণ করছে, তারা কোথাও যাচ্ছে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে, এরকম একটা শিল্পকর্ম তিনি করেছিলেন, ভাস্কর্য করেছিলেন 1938। সেটা তার বিখ্যাত কাজ ছিল, যেটা ছিল ফার্স্ট মডার্নিস্ট পাবলিক স্কাল্পচার ইন ইন্ডিয়া। ওকে, তার সান্থাল ফ্যামিলি, এটা ছিল ফার্স্ট মডার্নিস্ট পাবলিক স্কাল্পচার। ওকে, ডিপিক্টস আ ট্রাইবাল ফ্যামিলি মুভিং উইথ দেয়ার বিলঙ্গিংস। আর হচ্ছে তোমার বাস্ট অফ রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর যক্ষিনী এর ভাস্কর্য। দেখো এই যে যক্ষিনীর ভাস্কর্যটা না, এটা আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে হেডকোয়ার্টার আছে না দিল্লিতে, সেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারের সামনে এই যক্ষিনীর যে মূর্তি তিনি তৈরি করেছিলেন সেটাকে লোকেট করা হয়েছে, এখানে রাখা হয়েছে। ওকে, এটা একটা স্ট্যাটিক হিসেবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেও পারে। টিচার অ্যাট কলাভবন শান্তিনিকেতন, তিনি শান্তিনিকেতনের কলাভবনের শিক্ষক হিসাবে কাজ করেছেন। ওকে, নোন ফর ব্রেকিং কনভেনশনস ইন ইন্ডিয়ান স্কাল্পচার, ভারতীয় যে স্কাল্পচার, ভারতীয় যে ভাস্কর্য, তার কনভেনশনসকে তিনি ব্রেক করেছিলেন। অ্যান্ড শোয়িং দ্য স্ট্রাগলস অফ কমন পিপল, এবং সাধারণ মানুষের যে সংগ্রাম, জীবনযাত্রা, সেটাকে তিনি তার শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরেছিলেন। এরপর আসো সুনীল দাসের জীবনকাল 1939 থেকে 2015। তো সুনীল দাসও কিন্তু মনে রাখবে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান আর্টে তার একটা মেজর ভূমিকা রয়েছে। তিনি 2014 সালে পদ্মশ্রী পেয়েছেন এবং তার ঠিক পরের বছরই তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ডাইনামিক স্কেচেস অফ বুলস অ্যান্ড হর্স, তার বিষয়বস্তু ছিল বুলস অ্যান্ড হর্স। ওকে, তিনি এক্সপ্রেশনিস্ট স্টাইল ছিল, হ্যাঁ, যেখানে ইন্টেন্স পাওয়ারফুল ব্রাশ ওয়ার্ক তিনি করতেন। ওকে, ফেমাস ফর ক্যাপচারিং মুভমেন্ট, র এনার্জি অ্যান্ড ইমোশনস। ওকে, এক্সপ্লোরড থিমস, তারপর ম্যাসকুলিনিটি, পাওয়ার, তারপর উইমেন অ্যান্ড ইনার কনফ্লিক্ট, এই বিষয়গুলোর ওপরে তিনি কাজ করেছেন। এখন ঘটনা হচ্ছে এই যে পড়াটা আমরা পড়ছি, দেখো ভাই, আমরা যখন তোমরা যদি কেউ কোনো দিন কোনো আর্ট গ্যালারিতে যেয়ে থাকো, তাহলে তুমি দেখবে সেই আর্ট গ্যালারিতে এমন ছবি থাকে যারা সাধারণ মানুষ আমার মতো গিয়ে কিছুই আমি বুঝি না যে আসলে এই ছবিটাতে কি আছে।
ওকে, তো আর্টটা এরকমই একটা ব্যাপার, যাদের আর্ট সম্পর্কে নলেজ আছে তারাই কিন্তু শিল্পকর্ম দেখে বুঝতে পারেন যে হ্যাঁ এখানে শিল্পী কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন। তো সেটা সাধারণ মানুষ বুঝে কম। তো সেই ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটাকে আমাদের পড়তে হবে ভাই, 60 মার্কস এখান থেকে আসবে, আমি কোয়েশ্চেনও দিয়ে দিব। সো এতটা ইনার ডিপে ঢোকার কোনো প্রয়োজন নেই। আর বাকি যারা শিল্প সম্পর্কে যাদের নলেজ আছে তারা নিশ্চিত রূপে বুঝতে পারছো যে এখানে কি বিষয়ে আলোচনা হচ্ছে, তাই না? ওকে, ফেমাস ওয়ার্কস সুনীল দাসের ফেমাস ওয়ার্কসের মধ্যে হর্স সিরিজ রয়েছে, বুল সিরিজ রয়েছে, ওয়েম্যান সিরিজ রয়েছে, এইগুলো নিয়ে তিনি, এবং হি ক্রিয়েটেড ওভার 60,000 আর্ট ওয়ার্কস ইন ডিফারেন্ট মিডিয়া। তিনি ডিফারেন্ট মিডিয়াতে 60,000-এর বেশি শিল্পকর্ম করেছেন, সেটা চারকোল, অয়েল, ইঙ্ক এই সমস্ত ব্যবহার করে। ওকে, আচ্ছা, হিজ ওয়ার্ক রিপ্রেজেন্টস ভাইটালিটি অ্যান্ড ইমোশনাল ডেপথ ইন ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্ট। ভারতের যে সমসাময়িক শিল্প, শিল্পকর্ম, তার মধ্যে একটা ভাইটালিটি অ্যান্ড ইমোশনাল একটা ডেপথ, গভীরতা তিনি প্রদান করেছেন তার শিল্পকর্মের মাধ্যমে। তো এই যে ব্যক্তিগুলোকে আমরা পড়লাম, 7 জন ব্যক্তি, এনাদের সম্পর্কে আমরা যতটুকুন এখানে ধারণা পেলাম, এই বিষয়গুলোকেই একটু গুছিয়ে নিলেই আমাদের নোট তৈরি হয়ে যাবে। তো আবার বলছি, আমরা এই নোটের একটা মাস্টার আনসার আমরা পাবো, সেটা কোথায় কিভাবে পাবো, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপটা একটু জয়েন করে রেখো, ওখানে আমি জানিয়ে দেবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ওকে, চলো এবার দেখো এই টপিকের ওপরে সাজেস্টিভ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স, এই যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, এই চ্যাপ্টারের উপরে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স কি আসতে পারে। এক তো আসতে পারে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ অবনীন্দ্রনাথ টেগর ইন দ্য রিভাইভাল অফ ইন্ডিয়ান পেইন্টিং, হাউ ডিড হিজ ওয়ার্কস রিফ্লেক্ট ন্যাশনালিস্ট স্ক্রিপ্ট অ্যান্ড ইন্ডিয়ান ট্র্যাডিশনস। তো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাদের আসবে, দেখে নাও এখানে পরপর 10টি কোয়েশ্চেন্স আমি রেখেছি, আর এই 10টি কোয়েশ্চেনের ওপরে একটা মাস্টার আনসার কিন্তু আমি তোমাদেরকে করে দিব, ঠিক আছে? তো সেটা কোথায় পাবে, কিভাবে পাবে, আর 2-1 দিন অপেক্ষা করো, তারপর আমি তোমাদেরকে জানাবো। ওকে, তাহলে সবাই খুব ভালো থেকো। আশা করছি ভিডিওটাকে তোমরা লাইক করে দিয়েছো, আর চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো করে নিও। ওকে, ভালো থেকো, বাই।